প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ২১ রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে বাজারটা অস্থির, চালের বাজারটা অস্থির। আসলে কেন হঠাৎ করে বস্তা প্রতি চালের দাম ৩০০ টাকা পর্যন্ত বাড়লো? এই অবস্থায় আমরা দেখেছি যে আসলে যারা মধ্যবিত্ত তাদের বেশ কষ্টের দিন কাটাতে হবে এই যদি চালের দাম বাড়ে। আর আমরা যদি খেয়াল করে দেখি যে এখন আমনের মৌসুম যখন শুরু হচ্ছে ঠিক তার আগেই এভাবে চালের দাম বাড়ানো হচ্ছে। আসলে কেন চালের দাম বাড়লো? আমরা প্রায়শই শুনি যে চাল নিয়ে চালবাজি করা হচ্ছে, চাল নিয়ে চালের বাজারে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে। আসলে এই সিন্ডিকেটই কি দায়ী নাকি অন্য কোনো কারণ? আসলে কারণটা কি, সেই কারণটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব আজকের ২১ রাতে। আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি অস্থির চালের বাজার। আমাদের আজকের অতিথি ডক্টর জাহাঙ্গীর আলম খান, কৃষি অর্থনীতিবিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন কাউসার আলম খান বাবলু, ভাইস প্রেসিডেন্ট রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আছেন কেম লায়েক আলী, তিনি সাধারণ সম্পাদক বাংলাদেশ মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি অনুষ্ঠানটি শুরু করতে চাই কাউসার আলম খান বাবলু আপনাকে দিয়ে। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো আসলে হঠাৎ করে কেন বাজারটা এত অস্থির হয়ে উঠলো, দাম কেন বাড়লো চালের? হঠাৎ করে বাজারটা তৈরি হয় না। আমরা তখন ধান কাটা শুরু হলো, মৌসুমটা শুরু হলো, এর বোধহয় ১ সপ্তাহ বা ১৫ দিন পরে কিন্তু বৃষ্টিটা আরম্ভ হয়ে গেল। বৃষ্টিটা আমরা ধানটা একটু পিছিয়ে গেল। আর আমাদের যে এখন যারা বড় বড় রাইস মিলের মালিকই গেছে, যে বড় বড় গ্রুপগুলা, এরা সবাই ধানের মার্কেটে একই সময় গেছে। একই সময় ধান মার্কেটও কম উঠছে, এরাও সবাই গেছে ওখানে কিনতে, যার জন্য ধানের বাজার বাড়াতেই কিন্তু চালের বাজারটা প্রভাব পড়ছে। এই হলো আসল ঘটনা। এখনও তো এখনও ধরেন আমার হিসাবেই এখনও 50% চাল দক্ষিণবঙ্গে উঠে নাই, দক্ষিণবঙ্গে উঠেই নাই মোটেও। আর এখানে উত্তরবঙ্গে আছে কিছু, আর অন্য জায়গায়ও কিন্তু আছে। এখন ধান সব উঠে নাই। তো আমি কীভাবে বুঝতে পারি না যে একদম চালের বাজার বাড়বে? আর এই বাড়ার কারণই হলো বড় বড় যে গ্রুপগুলো রাইস মিল নতুন হয়েছে, এদের ক্যাপাসিটি অনেক বড়, বেশি, এরা অনেক ধান কিনে, এই কারণে বাজারটা কমে নাই। না, শুধুই কি এটা কারণ? আমরা যদিও দেখছি যে এই যে চাল আমদানি এখন বন্ধ, কিন্তু চাল আমদানি তো করা হয়েছে। চাল আমদানি করা ১৬ লাখ টন চাল আমদানি করা হয়েছে। সেই আমদানি করা চাল তো এখন আছে। আমদানি করছে আপনি দিচ্ছেন ১৬ লাখ টন, কিন্তু আসছে তো ২.৫ লাখ টন, ২.৫-৩ লাখ টন আসছে, আর চাল তো আসে নাই। কারণ কি? চালের বাজার আমাদের এখানে কিন্তু চাল আছে, অ্যাভেলেবেল আছে। এখনও গত মৌসুমের চাল কিন্তু আমি পাইতেছি, আপনিও পাইতেছেন। মিনিকেট তো এই সিজনে এখনকার চাল, আজকে যে ভাতটা আপনি খাইতেছেন। আপনি যে বললেন চাল আছে, তাহলে সংকটটা কোথায়? দাম বাড়ানোর দরকার হলো কেন? এখন ওই যে গ্রুপগুলোকে ধান কিনতে, ধানের উপরে প্রভাব পড়ছে, মনে করছে ধান যখন বাড়ছে চালের দামও বাড়বে, কিনা হয়, সবাই ধান কিনছে। তো ধান কিনাতে একটা সুবিধা আছে, কৃষক কিন্তু ভালো পয়সা পাইতেছে। আগে কিন্তু কৃষক পয়সা পাইতো না, কৃষকের পয়সা কিন্তু সবাই মিল মালিকের পেটে চলে যেত। এখন কিন্তু কৃষক ভালো পয়সা পায়, এটার জন্য আমি তো ভালো যে আগামীতে আরো ভালো প্রোডাকশন হবে। না, আপনি বলছেন কৃষক ভালো পয়সা পাচ্ছে। কৃষক কত পাচ্ছে? কৃষক ৩০ টাকা দাম পাচ্ছে। না, কৃষক 30 টাকা দাম পাচ্ছে। কৃষক 30 টাকা দাম, মিনিকেট গেছে ১৪০০ টাকা। কৃষক 30 টাকা দাম পাচ্ছে ধানের দাম। কিন্তু আপনারা এই ধানটা যখন চাল হয়ে আসছে তখন সেই চালটা ৬০ টাকা হয়ে যাচ্ছে। এক মনে চালে কিন্তু ধানে কিন্তু চাল হয় ২৫ কেজি হাইয়েস্ট। তো ওই ১ মন ধান যদি হয়, ধরেন এখন এক মন ধানের মিনিকেটের দাম আজকে কেজিতে হলো ১৪০০ টাকা। হিসাব করেন কত পড়ে। ওই রকম কিন্তু ইতে মনে হয় যেন ধান তো অর্ধেক হয়। আমি ১ মনে কিন্তু হবে ২৬-এর, হাইয়েস্ট হলো ২৫-এর। তো আপনি ওইটার আপনি রেশিও দিয়ে আনুন কতটা পরে কেজি। কৃষক পাইতেছে ৩০ টাকা, ঠিকই আছে। আপনি কৃষকের গভর্নমেন্টের রেট আছে কত কৃষকের? আর কৃষকের যে আপনি যেটা বলতেছেন, কৃষক তো ধান বিক্রি করে, কৃষক তো চাল বিক্রি করে না। কৃষকের তো মেইন হলো ধানের, কৃষক তো ধান বিক্রি করে। তা ধানের দামই তো আপনার ভালো আছে। ১৪০০ টাকা মন হলে কেজি কত? আমার কাছে ক্যালকুলেটার কেজি কত দেখেন তো, ভালো দাম না? আর এই ধানে বিক্রি হয়েছে ৭০০ টাকা।
এই ধান কিন্তু 700 টাকা বিক্রি হয়েছে যখন নতুন উঠছে, 700, 800, 900 টাকা, আজকে 1400 টাকা। এখন আমাদের মজুদ কত আছে এই মুহূর্তে? আমাদের মজুদ কত আছে? সাফিসিয়েন্ট মজুদ আছে, আমার তো অভাব নাই। আপনার ধান চাউল কিনতে গেলে আপনি যদি বলেন এখন আমি 1 লাখ টাকা কিনতে পারবেন, তাহলে বাজারে সরবরাহের ঘাটতি কেন? সরবরাহ ঘাটতি তো নাই, আমার মুখে মুখে ঘাটতি বানাই। সরবরাহের ঘাটতি যদি না থাকে তাহলে এখন দাম সরবরাহ সপ্তাহের ব্যবধানে একটা 25 কেজির বস্তায় কেন এখন এইখানে 300 টাকা পর্যন্ত এখানে বাড়লো? একটা কথা আছে, মিনিকেট চালের দামটা কিন্তু বাড়ছে। আর মিনিকেট চালের দাম বাড়ছে কেন আমাদের দেশে? আমরা তো বলি যে মানুষ কিনতে পারে না, ক্রয় ক্ষমতা নাই, নেই, এটা আমাদের মুখের কথা, এটা বলছি যে ওইটা শেষ হয় না। আপনি একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন কি চাল কেনে, মিনিকেট খায়, সবাই মিনিকেট কেনে। তো সব মিনিকেটের দামই তো, মোটা চাল এখন কত, 40 টাকা। আজকেও না, এটা আপনি আপনার বক্তব্য আজকেও- বলছেন। আমরা আজকেও বাজারে- বহু মানুষকে দেখি যে ট্রাক সেলে লাইনে দাঁড়িয়ে, অনেক মধ্যবিত্তও কিন্তু লাইনে দাঁড়িয়ে ওখানে সেই কিনে, চাল কিনছেন। কিন্তু বাজারে কিনে না, আমরা তো বিক্রি করতে পারি না। না, বাজারে কিনতে পারলে তো সে ওই ওই সেলের দাম ট্রাকে তো না। আসে 30 টাকার জন্য, আমার বাজারে তো 40 টাকা, সে তো বাজার থেকে কিনে ওই 30 টাকার জন্য কিনে, ওখানে তো 30 টাকা, আমি তো 30 টাকা দিতে পারবো না। জি, আমি তো আপনার কাছে সময় পেলে আসবো আবার। আমি যেতে চাই লায়েক আলীর কাছে। লায়েক আলী, আপনার কাছে জানতে চাই একই প্রশ্ন আপনার কাছে, যে আসলে হঠাৎ করে কেন চালের বাজার এরকম অস্থির হলো? আপনার সরকারের রেট কত? 27 টাকা, তাই না? জি, সরকারের ক্রয় 27 টাকা। তো সেই 27 টাকার ধান আপনার চাল তৈরি করতে গেলে তার 42 টাকা পড়ে। না, এই ব্যাখ্যা একটু পরে আসবো। আপনার কাছে শুরুতে জানতে চাই যে হঠাৎ করে চালের বাজারটা কেন অস্থির হলো? এইটা হলো দাম কেন বাড়লো? বর্তমানে ধানের সাপ্লাই এত কমে গেছে যে আপনার যেখানে কোনো একটা হাটে 25-30 ট্রাক ধান পাওয়া যায়, সেখানে 5-7 ট্রাকও পাওয়া যাচ্ছে না। এখন যে সমস্ত মিল রাউন্ড দি ক্লক চলে, এরা না চালাইলেই লস, তাহলে তাদেরকে কিন্তু ধান কিনতে হচ্ছে। এই প্রতিযোগিতায় ধানের দাম বেড়ে যাচ্ছে, আর যখনই বেড়ে যাচ্ছে তখনই কিন্তু আপনার কৃষকরা আস্তে আস্তে টান দিচ্ছে, তারা বেচার আরো বাড়বে। আর ধানের দাম বাড়লে চালের দাম যে বাড়বে, এটার তো কোনো বিকল্প নেই। এখানে একটি কথা, এটাকে কন্ট্রোল করতে পারেন সরকার। বাজারে এখন যদি চাল ছেড়ে দেয়, এখন যদি সুবিধা মতো দামে খাওয়াতারা যদি কিনতে পারে, তাহলে কিন্তু এই প্রবলেমটা আস্তে আস্তে আমার বিশ্বাস যে সরে নিচে নামে আসবে। আর ধানের আমনের একটা জিনিস দেখেন, কৃষক কিন্তু ধান সমস্ত খড় শুকানোর কারণে শুকায় তারা নিজেদের গোলাজাত করতে পারে বা নিজের বাড়িতে রাখতে পারে, এরা ধীরে ধীরে বিক্রি করে। আর ইরি মৌসুম আসতে আরো দেরি আছে, এই ধানটা বের হবে যখন সামনে ইরি লাগানোর মৌসুম আসবে, সেই সময় দেখবেন যে হয়তো ধান আবার প্রয়োজনে তখন তারা বেচবে। মূল কথা হলো যে আপনি তো নিজেও একটু আগে বলছেন যে সাপ্লাই আর ডিমান্ড এটা যদি ঠিক না থাকে, তাহলে নিঃসন্দেহে কম বা বেশি হবে। আর সিন্ডিকেটের কথা বললেন, 16-17 হাজার মিলার, আমরা তো কথা বলতে চাই না এই জন্যই, সবসময় খুব সুবিধা পান সবাই মিলার দোষ দেওয়ার জন্য, কিন্তু আদতেও যদি আমি মোটেও সিন্ডিকেটের কথা বলিনি। আমি আপনার কথা এর আগে এই বিষয়টা নিয়ে বোধহয় এ যাবৎ পর্যন্ত শুরু থেকে 7 থেকে 8 বার থেকে 10 বার আমাকে এই কথা বলা হয়েছে। আমি কিন্তু প্রথমে বলতে চাইনি যে একই কথা বারবার বলা হচ্ছে। আর এখানে মনিটরিং কোথায়? কেন সরকার দেখতেছেন না? তার সরকার চান বাজারে চালের দাম বেশি থাকবে, ধানের দাম বেশি থাকবে, এটা সরকারের চাহিদা। না হলে এরকম ঘটনা ঘটতেছে। কোন সরকারি কি চায়? জি, কোন সরকারি কি চায় যে বাজার অনিয়ন্ত্রিত থাকুক? আমার মনে হয় যদি না চায় তাহলে 27 টাকা ধানের দামটা হলো কেমনে? কৃষককে ইনসেন্টিভ দেওয়ার জন্য বা সুবিধা দেওয়ার জন্য। একদিকে আপনি কৃষককে লাভবান করবেন, অন্যদিকে ভোক্তাকে সুবিধা করে খাওয়াবেন, দুইটা কাজ কি একসঙ্গে হবে? তাহলে ভোক্তার জন্য অবশ্যই সরকারকে এখানে সাপ্লাই বাড়াইতে হবে, অথবা বিভিন্ন চেনে আপনার চাল সাপ্লাই দিতে হবে। আপনি কি একসঙ্গে দুটা কাজ তো করতে পারবেন না। কৃষককেও লাভবান করবেন, আবার ভোক্তাদেরও সস্তা খাওয়াবেন, এটা কি হয়? না, ঠিক আছে, আপনার বক্তব্য শুনলাম, কিন্তু এই যে হঠাৎ করে মাঝে মাঝে আমরা দেখি যে হঠাৎ করে দাম বেড়ে যায়, এইটা কেন হয়? হঠাৎ করেই কেন দাম বেড়ে যায়? শোনেন, এই জিনিসটা বোঝাইতে পারবো না বলে আপনাদেরকে। আমরা যে টাইমে এখানে মফস্বল শহরে বা মিলাঙ্গনে
চাল বিক্রি করতে পারি না, তখন শুনি যে ঢাকার বাজারে চালের দাম বেশি। এটা সাংবাদিকরাই আমাদেরকে প্রশ্ন করেন, আমি বলি কই রে ভাই, আমরা চাল বেচতে পারতেছি না আর আপনারা বলতেছেন চালের দাম বেশি। তাহলে নিঃসন্দেহে তারা জেনে শুনেই বলতেছেন বেশি। তাহলে আমাদের এখানে আমরা চালান চোথা করে দিই, ভালো করে কথাটা বোঝার চেষ্টা করেন। জি। আমরা কিন্তু চালান চোথা করে ট্রাক লোড দিই। যে ব্যক্তিটি নিয়ে যান উনি রাস্তায় কাগজ না থাকলে ওনার এই চালটা বৈধ নয় বলে ধরবে, কাগজটাও রাখেন। উনি নিয়ে যান ওনার প্রেমিসিসে, অর্থাৎ ওনার ব্যবসা প্রতিষ্ঠানে। এরপরে উনি যখন আবার রিটেলার কাছে বিক্রি করেন, তাহলে নিঃসন্দেহে উনিও চোথা চালান দিয়ে দেন। তাহলে যদি একজন পর্যবেক্ষক, যারা রক্ষক দেখতেছে, ইনারা যদি বিলাসবন থেকে শুরু করে আড়তদার থেকে কোথায় যায়, তারপরে ট্রাকের ভাড়া কত লাগলো, অন্তত একটা জেলায় অন্তত 4-5টা জায়গায় যদি এই জিনিসগুলো দেখা যেত, তাহলে কিন্তু স্পষ্ট হয়ে উঠতো যে কারা কোথায় কিভাবে চালের দামটা বাড়ায় দিচ্ছে হঠাৎ করে। এটা তো মিলে তো আমাদের এই এই কয়দিন হলো, আমাদের 4-5 দিন হলো এই আপনার কেজি প্রতি 8 আনা 1 টাকা বাড়ছে। অথচ দেখেন ঢাকায়, আপনি বললেন, আমি একটু আগে আপনার কথা আমি শুনতেছিলাম, আমার কথা হয়তো শুনতে পাইছেন কিনা, বলে যে অনেক দাম বেড়ে গেছে। হতেই পারে, এখন এই তো তদারকির অভাব, এটা দেখার কেউ আছে বলে তো আমার মনে হয় না। শুধু আপনারা অনেকেই, সবাই না, অনেকেই মিলারদের উপরে পুরা একটা দোষ চাপায় দিয়ে নিজের দায় দায়িত্বটা এড়াই যান। না, আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য কারোর উপরে দোষ চাপানো না। আমরা না, আপনাকে বলি নাই, প্রকৃত কারণটি আপনারা দেখেন প্রিন্টিং মিডিয়া এবং মিডিয়ার দায়িত্বই তো এটা যে প্রকৃত কারণটা খুঁজে বের করার, সেই খুঁজে বের করার কাজটা কারণটা খুঁজে বের করার জন্য আমি যে কথাটা বললাম, দেখেন আমি জয়পুরহাট থেকে কথা বলছি, জয়পুরহাটে আপনাদের প্রতিনিধি আছে। এরপরে এটা যখন চলে যায় আপনার বিভিন্ন জেলা হয়, প্রত্যেক জেলায় কিন্তু আপনার ইটিভির ইয়ে আছে। কেউ যদি না দেখেন, তাহলে আপনারাই যদি একটার পর একটা দেখে এই চালটা আড়তে নামার পরে এটা কি দাঁড়ালো, উনি রিটেলারের কাছে কি দিলেন, এই চালান চোথা কিন্তু ব্যবসায়িক স্বার্থেই সংরক্ষণ করতে হয়। এবং আমরা তো রীতিমতো ভাবে ধান কিনা এবং চাল বিক্রি করার পুরা স্টেটমেন্ট আমরা রেখে দিই। কারণ আমাদের কিন্তু আমাদের মাথার উপরে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, থানা কন্ট্রোলার, তারপরে আপনার ইন্সপেক্টর, এছাড়াও গোয়েন্দা সংস্থারা এগুলি আছে। তাহলে আমরা কিন্তু সাবধান থাকি যে কি দামে কিনলাম, কি দামে বিক্রি করলাম। এই বিক্রি করাটা আমাদেরকে বলে দিচ্ছেন যে আমরা দাম বাড়াই দিলাম, তো বাস্তবে আমরা দামটা বাড়াই দিয়েছে কিনা আমরা, সরি, প্রকৃতপক্ষে আমরা কি চালান চোথা করছি, এটিও যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে একটা সমাধান করে ফাঁকি অবশ্যই পাওয়া যাবে। কিন্তু এটি আর কেউ এই দায়িত্বটা কেউ নেয়। এখন সরকারকে চিন্তা করতে হবে, রিটেলারকে কত প্রফিট দিবেন, আড়তদারকে কত প্রফিট দিবেন, আর আমরা ধান কিনে চাল তৈরি করে আমরা কতটুকু প্রফিট নিব। এই বিষয়টা যদি পরিষ্কার করা যেত, তাহলে বোঝা যেত যে প্রকৃতপক্ষে প্রবলেমটা কোথায়। আমি কি বোঝাইতে পারছি? জি, আপনার কাছে আসবো আবার। আমি যেতে চাই ডক্টর জাহাঙ্গীর আলম খান আপনার কাছে। আপনি দুজনের বক্তব্য শুনলেন, দুজনের বক্তব্য আপনাকে সন্তুষ্ট করেছে কিনা বা সন্তোষজনক কিনা? চালের বাজারটা এখন চড়া ঢাকায়। তো ঢাকায় চাল সরবরাহ করে কারা? গ্রামের কৃষক তো ঢাকায় চাল সরবরাহ করে না। চাল সরবরাহ করে ঢাকায় আড়তদার, বড় ব্যবসায়ী, চালের ব্যবসায়ী, চাতালের মালিক যারা আছে তারা পাঠায়। একজন বললেন যে আমদানিকারকরাও, মানে তারাই ব্যবসায়ী, যারা এই ব্যবসায়ী গোষ্ঠী পাঠায়। তো চালের দামটা যখন এই কয়দিনে যখন 2-3 টাকা করে কেজিতে বেড়ে গেছে ঢাকায়, এই সরবরাহটা তাদের কাছ থেকে এসছে, কাজে তারাই বাড়িয়েছে। অনেকে বলে কারসাজি। এখন এটা কারসাজি বলবো নাকি তারা এটা ইচ্ছে করে বাড়িয়েছে, এটা তাদের ব্যাপার। কিন্তু চালের বাজারটা এখন যেটা বেড়েছে এটা অস্বাভাবিক, খুব স্বাভাবিক বৃদ্ধি না। তার কারণ যে আমাদের তো মৌসুম তো প্রায় অর্ধেক, আমরা এখন মৌসুমের মাঝামাঝি আছি এবং সাধারণ মানুষের ঘরে চাল অর্ধেক উঠে গেছে। ব্যাপারটা হলো যে এই ধানটা যেটা এখন বিক্রি হচ্ছে, এই ধানটা এখন ব্যবসায়ীরা সবাই মাঠে নেমে গেছে। সরকার কিন্তু ধান পাচ্ছে না। সরকার ইতিমধ্যে মাত্র 10,000
টনের মতো সংগ্রহ করতে ধান পেরেছে। সংগ্রহ করেছে, কিন্তু চাল কিন্তু প্রায় 2 লাখ টন, 5 লাখ টনের মধ্যে 2 লাখ টন কিনে ফেলেছে। এবং এই 2 লাখ টন আমাদের ব্যবসায়ীরা যারা আছেন ওনারাই সরবরাহ করছেন। কাজেই সরকারের কাছে চালটা চলে আসতেছে, বাজারে যে স্বাভাবিক চালটা সরবরাহ করার কথা সেই বাজারে চালটা সরবরাহ হচ্ছে না। আর দ্বিতীয়ত, যেহেতু আমদানিটা বন্ধ আছে, ভারতেও চালের দাম বেড়েছে, এই কারণে বাংলাদেশে এর প্রভাবটা আছে। যেহেতু আমদানি বন্ধ হয়েছে, কাজে চালের যে স্বাভাবিক সরবরাহ বাইরের থেকে যেটা আসতো এতদিন, এটা সরবরাহটা কমে গেছে। কাজেই এখানে সরবরাহ সংকট তো আছে, এটা বলতে হবে যে এখানে সরবরাহের কিছুটা সংকট আছে। তো এর জন্য চালের দামটা বেড়েছে। তো এইটা কিছুদিন চলতে পারে, কিন্তু সরকারের কাছে এখন একটা বড় ধরনের মজুদ আছে। সেই মজুদটার পরিমাণ প্রায় 14 লাখ টন আছে চাল, 3 লাখ টন আছে গম, 17 লাখ টন মজুদ আছে। তো সরকারের কাছে যখন এত বড় একটা মজুদ থাকে, তখন বাজারে যখন চালের দাম বাড়ে, সরকারের কাছে মজুদটা থাকে এর জন্য যে তখন বাজার নিয়ন্ত্রণ করবে, বাজারে হস্তক্ষেপ করবে। তো সরকার যদি এখন উপযুক্তভাবে বাজারে হস্তক্ষেপ করে, যেহেতু সরকারের কাছে বড় ধরনের একটা বিল্ড আপ আছে মজুদের, এটা সরকার করতে পারে। এখানে ম্যানেজমেন্ট সমস্যা আছে, এটা ওনারা মনিটরিং এর কথা বলেছেন। আমি বলি যে এটা মনিটরিং তো ম্যানেজমেন্টের মধ্যে পড়ে, কাজেই এটা একটা ম্যানেজমেন্ট প্রবলেম নিশ্চয়ই আছে। তো সবচেয়ে বড় কথা হলো যে চালের সরবরাহ যেটা গ্রাম থেকে আসে এবং যেটা চাতালের মালিকের কাছ থেকে আসে বাজারে, এটা বাজারে না এসে সরকারের গোদামে যাচ্ছে, বাজারে সেই পরিমাণে চাল আসছে না। এবং আজকে থেকে যদি 15 দিন পরে আমরা চিন্তা করি, তাহলে তখন বাজারে কিন্তু সরবরাহ বেড়ে যাবে, কারণ শতকরা হয়তো 100% ধান কাটা হয়ে যাবে এবং সেইটা সরবরাহ তখন বাড়াবে বাজার, এবং তখন চালের দামটা কমে যাবে, চালের দামটা এই পর্যায়ে। তবে এই এখন যেটা আছে এটা সাময়িক, আর এখন 2-3 টাকা বাড়তে পারে, কারণ ওনারা বৃষ্টির কথা বলেছেন, কুয়াশা, এই বিভিন্ন কারণে হয়েছে। আরেকটি জিনিস আপনি চিন্তা করেন, এই যে তেলের দাম বেড়েছে, তেলের দাম বাড়ার কারণে পরিবহন খরচ বেড়েছে, আর তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন খরচ ছাড়াও যে তেলের দাম বাড়ছে, সুতরাং সবকিছুর দামই বাড়ছে, এ ধরনের একটা কথা সর্বত্রই প্রচলিত। তো এই কারণেও কিছুটা বাড়তির প্রভাব এখানের মধ্যে আছে। তো আমার মনে হয় যে এখানে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল যদি খুব ভালো ম্যানেজমেন্ট করা যেত, কিন্তু এটা আমরা করতে পারছি না। আরেকটি জিনিস হলো যে সরকারি পর্যায়ে ধান চাল যে ক্রয় করা হচ্ছে, তো এবার কিন্তু ধানের দামটা ওনারা বলছেন যে ধানের দামটা 27 টাকা করা হয়েছে, 1 টাকা বেশি, আর চালের দাম 40 টাকা করা হয়েছে। দেখুন, চালের দাম 40 টাকা, এটা কিন্তু খুব বেশি না, এটা কস্ট অফ প্রোডাকশনের খুব কাছাকাছি, তো এটা খুব বেশি না। গত 20 বছর 25 বছর ধরে যদি আমরা খতিয়ান দেখি, তাহলে রিয়েল প্রাইস, রাইসের রিয়েল প্রাইস কিন্তু কমে গেছে, 2-3% কমে গেছে, চালের দাম খুব একটা বাড়ছে না। তো প্রশ্নটা হলো যে কৃষক আসলে যে দামটা বাড়ছে, সেই দামটা সুফল কৃষক পাচ্ছে কিনা। এখন হয়তো পাচ্ছে, কিন্তু যখন চাল পুরোপুরিভাবে ধানটা উঠে আসবে, তখন কিন্তু দামটা কমে যাবে। কাজেই কৃষক সবসময় পায় না, কোনো কোনো সময় হয়তো এর কিছুটা সুফল পায়, কিন্তু বেশিরভাগ সুফল আমাদের ব্যবসায়ী বন্ধুরা যারা আছেন তারাই পান। ওনারা বলেন যে চালের দাম বেড়েছে, ধানের দাম বেড়েছে, সুতরাং চালের দামও বাড়ছে। ওনারা কিন্তু শুধু চালটার হিসাব করে, চাল ছাড়া চালের যে বাই প্রোডাক্ট, এইটাও তো 3-4 টাকা এখানে বাই প্রোডাক্ট আছে, এটা যদি যোগ করা হয়, তারা যেরকম 42.5 টাকা বলছেন যে আমাদের খরচ পড়ে 42.5 টাকা, তো বাই প্রোডাক্ট যেগুলো আছে এগুলো যদি যোগ করা হয়, তাহলে কিন্তু তাদের লস নাই, তারা লোকসান বলেন, কিন্তু আসলে আমরা এটা হিসাব করে দেখেছি, ধানের কুড়া, খুদ, এইগুলো যখন বাই প্রোডাক্ট যখন যোগ করা হয়, তখন কিন্তু দেখা যায় যে তারা অনেক বেশি লাভবান হয়।
ওইগুলো কথা কিন্তু ওনারা বলেন না। তা আর যদি 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 সত্যি সত্যি ওনারা লোকসান দেন, ওনারা কি ব্যবসায় থাকবেন না। কাজে ওনাদেরকেও লাভ দিতে হবে, কনজিউমার যারা আছে তাদের ওনাদেরকেও লাভ দিতে হবে, কৃষককেও লাভ দিতে হবে। প্রশ্ন হচ্ছে আজকে তো কনজিউমারের অবস্থা বেশি ভালো না এই কোভিড সিচুয়েশনে, এবং এটা তো পুরোপুরি আমরা কাটিয়ে উঠতে পারিনি। কাজে মানুষের তো আয় সীমিত, আয় অনেক কমে গেছে। এই পর্যায়ে 1 টাকা 2 টাকা যখন দাম বেড়ে যায় তখন কনজিউমারদের কষ্ট হয়। আপনি গরিব কনজিউমার যারা আছে, শহরের নিম্ন আয়ের কনজিউমার যারা আছে, তাদের জন্য এটা খুবই কষ্টের। মানে আমরা বলছি যে 1 টাকা বেড়েছে, কিন্তু আসলে তার তো মাসে চাল লাগে 40 কেজি, 40 টাকা বাড়লো। এইটা এই জিনিসটা খুব ভালোভাবে অনুধাবন করতে হবে। এবং যেহেতু সরকারের কাছে প্রচুর পরিমাণে চাল আছে, সরকারকে ভালোভাবে বাজারে ইন্টারভিন করতে হবে। এটা কতদিন? 15 দিন, ম্যাক্সিমাম 1 মাস, খুব বেশি ম্যাক্সিমাম 15 দিন না। আমাদের এখন কত, আমরা তো আজকে ডিসেম্বরের 22, হ্যাঁ, এই জানুয়ারির 7, 8, 9, 10 এই সময়ের মধ্যে ধান মোটামুটিভাবে ধান কৃষকের ঘরে চলে আসবে এবং এটার চাল বাজারেও চলে আসবে। তখন কিন্তু এই ক্রাইসিসটা থাকবে না, এই মূল্যবৃদ্ধিটা তখন থাকবে না। শর্টেজ যেটা বাজারে যোগানের যে অভাব আমরা বলছি সেটা থাকবে না। কাজে এখন দরকার হলো যে সরকারের ইন্টারভিন করা। বাজারে ইন্টারভিন করলে যদি ওপেন মার্কেট সেলটা বাড়ানো হয়। আপনি বলছেন যে আমি নিজে দেখেছি ট্রাকের সামনে এত বড় লাইন, আমরা অনেক সময় দেখেছি ট্রাক চাল নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু লোক নাই, কেনার লোক নাই। কিন্তু এখন চাল আছে যত, তার চেয়ে অনেক বেশি লোক, লাইন দিয়ে মানুষ চাল কিনছে, পেঁয়াজ কিনছে মানুষ, তেল কিনছে। এটা আমরা চোখের সামনে দেখছি। তার মানে মানুষের ক্রয় ক্ষমতা অনেক কমে গেছে, মানুষের কষ্টে আছে, এবং কষ্টে আছে বলে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা, তারাও গিয়ে লাইন দিয়ে কিনছে। কাজে এই যে মূল্য বৃদ্ধিটা এখন যে এটা অনুধাবন করা দরকার, এটা সরকারকে অনুধাবন করা দরকার, আমাদের ব্যবসায়ীর বন্ধুরা যারা আছে তাদেরও অনুধাবন করা দরকার, এবং কোনো সময় প্রফিটের মার্জিনটা কম রাখা উচিত। যেমন এখন যে সময়টা, এখন তো আসলে খুব কঠিন একটা সময় যাচ্ছে, কঠিন সময়, অনেক মানুষই কষ্টে আছে। গত প্রায় 2 বছরে কোভিড সিচুয়েশনের কারণে মানুষের আয় কমে গেছে, মুনাফাটা একটু কম করলাম, এই মানসিকতাটা আমাদের ব্যবসায়ী বন্ধুরা, ব্যবসায়ী ভাইরা যারা আছেন তাদের এই মানসিকতা আমরা আশা করব যে আমাদের ব্যবসায়ী ভাইরা সেই মানসিকতা পোষণ করবেন এবং মানুষের কষ্টটা লাঘব করবেন। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে সে বিস্তারিত আলোচনা করব। দর্শক, 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। দর্শক, 21 রাতে আবার স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় অস্থির চালের বাজার। আমি যেতে চাই কেমলায়েক আলীর কাছে। কেমলায়েক আলী, আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই যে বাজারের বিষয়টি নিয়ে আমরা যে আলোচনাটি করলাম, সেখানে আপনার কাছে জানবো যে আসলে আপনি বলেছেন মনিটরিং এর কথা, আপনি আরো বেশ কিছু কথা বলেছেন। এই যে এই অবস্থাটা, এই সমস্যার সমাধানটা আসলে কিভাবে হওয়া উচিত, আপনার দৃষ্টিতে কি হওয়া উচিত? আচ্ছা, প্রথমে বলে নেই, ধন্যবাদ দেব এর আমার আগে যে বক্তব্য, অনেক ভালো কথা বলছেন এবং বাস্তবধর্মী অনেক কিছু বলছেন। কিন্তু একটা জিনিস দেখেন, হিসাব দিলে উনি 2 লাখ টন চাল কেনা হয়েছে, কিন্তু এই 2 লাখ টনের চালে চাল সরকারকে দিতে গিয়ে আমাদের কত কোটি টাকা গেছে এটা কিন্তু কেউ হিসাব জানেন না, জানার কথাও না। যদি সুবিধা থাকতো, দামে থাকতো, তাহলে আজকে কিন্তু 5 লাখ টন হয়ে যেত। তাহলে আমরা কিন্তু সরকার এবং দেশের জনসাধারণের কথা চিন্তা করে উনি একটা টাস্ক দিচ্ছেন যে আমরা ব্যবসায়ীরা একটু যদি সময় অথবা আমরা যদি একটু লাভটা মুনাফাটা যদি একটু কম করেন, ব্যাপার নাই না, এই ব্যাপার লাভের এখন ব্যাপারই নাই। প্রশ্নটা হয়েছে সরকারের চাল দিতে গিয়ে এক একজনের 500, 700, 1000 টন এরকম করে সরকার বরাদ্দ চাল দেওয়া হয়েছে, এবং বরাদ্দ চাল না দিতে পারলে জামানত যাবে, বিদ্যুতের লাইন কাটবে এবং মামলা করবে। সরকারের এরকম একটা মানে অসংলগ্ন একটা আইন তৈরি করে রাখছে। তাহলে দেখেন, আমরা কিন্তু 1 টাকা বা 2 টাকাও যদি পার কেজিতে লাভ হয়, লোকসান হয় এখন বাজার মতামে, তাহলে যার 1000 টন, তাহলে কত লক্ষ টাকা তার চলে যাচ্ছে। এই কাজটাও করতে হচ্ছে এই জন্য যে আমাকে বেঁচে থাকতে হবে।
আবার অন্যদিকে যদি চিন্তা করেন, আমরা যদি বেঁচে না থাকি, এর ভাই ধান থেকে চাল দিবে কে বলেন? তাহলে সরকারের অথবা সাধারণ মানুষের আমাদের প্রতি এতটুকু সহানুভূতি থাকা দরকার। আমরা কিন্তু ব্যবসার সাথে সাথে সেবাও দিই, এটা ভুলে গেলে চলবে না। আর লাভের কথা বলেন, গুড়ার, তারপরে আপনি বললেন খুদ, এবার আপনার প্রোডাকশন কস্টে 42 টাকা পড়লো, তো পেয়ে গেল কোথায়? প্রফিট কোথায়? তখন তো প্রফিট থাকে না। এখানে 44 টাকা চালের দাম হওয়ার কথা, সেখানে আপনার 40 টাকা আমরা সরকারকে চাল দিচ্ছি। তাহলে আমাদের লস যে হলো, এটা কোনো না কোনো সময় যদি না উঠাতে পারে, এই ব্যবসায়ী কি থাকবে? এদের কোনো অস্তিত্ব থাকবে? শুধু লসই দিয়ে যাবে। আপনারা লক্ষ্য করে দেন, গত ইরি তার আগের আমন, প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে সবসময় লোকসান দিয়ে 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 সরকার এবং জনস্বার্থে আমাদেরকে সহযোগিতা করে আসতে হয়েছে। এখনো কিন্তু আমরা মামলা হামলার ভয়ে অথবা বিদ্যুৎ লাইন কেটে দেবে কথা সাধারণ মানুষ, আজকে যেমন আমার আগের বক্তা বললেন, যে সময় আমি আমার কথাও বলেছিলাম যে সরকার তো এখন ইজি ট্রাক লাগাই দিতে পারে বিভিন্ন মফস্বল শহরে বা বড় বড় শহরে, 10টার জায়গায় 20টা ট্রাক লাগাই দিতে পারেন। চালের সরবরাহ না বাড়াইলে আপনি কোনোভাবে এই চালের দাম নিয়ন্ত্রণে আনতে পারবেন না। আর চাল যেভাবে বাজারে চলবে, মিলাররা কিন্তু ধান ওইভাবে কিনবে, চাউল তৈরি করে ওইভাবেই বিক্রি করবে। আমরা তো ভাই শুধু লোকসান দেবে এমন তো না। তো ওই ভাই আমার বললেন যে ব্যবসায়ীরা লাভ করবে, একটু কম করবে। এ ভাই কমের তো আর ব্যাপারই নাই, এখন অস্তিত্ব টিকে রাখার ব্যাপার দাঁড়ায়। আর অন্যদিকে দেখেন না, আমাদের দেশের ব্যবসায়ীদের তো আসলে এরকম একটা বিষয় থাকে যে তারা সবসময় বলে যে আমরা কখনোই লাভ করি না, লাভ না করলে ব্যবসা তো টিকে থাকে। আমরা কখনো বলি নাই, তাহলে লাভ হচ্ছে, কোনো সময় আমাদের তাহলে লাভ হচ্ছে, কখনো বলি না। যখন লাভ হয়, যেমন এই গত আমনের আগের যে ইরি, সেখানে না আপনাদের কাছে একটা আহ্বান আমাদের এই অনুষ্ঠান থেকে এসেছে যে যেহেতু গত 2 বছর ধরে করোনা পরিস্থিতি চলছে, মানুষ খারাপ আছে, কষ্টে আছে, যে কারণে আপনাদের কাছে আহ্বানটি এসেছে যে আপনারা একটু কম লাভ করে মানুষকে একটু স্বস্তি দেন এই জায়গাটিতে, কারণ দেশের কল্যাণে। ভাই শোনেন, এদেশের নাগরিক আমরা কিন্তু 5ম শ্রেণীর নাগরিক না, এবং 36 নম্বর লোক না। এদেশের নাগরিক, এদেশে আমরা যদি একটা দিন প্রোডাকশন বন্ধ রাখি, একটা সপ্তাহ বন্ধ রাখতাম, কোভিড এর সমস্ত কিছু বন্ধ করছেন আপনারা, ইভেন মিডিয়া পর্যন্ত আগের মতো কাজ করেননি, কিন্তু আমরা কি 1 সেকেন্ডের জন্য বন্ধ রাখছিলাম? বলেন। সব সময় আমরা রিস্ক নিয়ে, আমরা আমাদের জীবনকে বাজি রেখে, প্রত্যেকটা মিল চালু রেখে আমরা বাজারের যে চাহিদা, সেই চালটা, কোভিড তো খালি অন্যের জন্য, আমাদের জন্য কি কোভিড না? বলেন, আমরা কি কোভিডের আওতার বাইরে? বলেন। তাহলে আমরা কিন্তু এই কোভিডকে মাথায় নিয়েই একটা সেকেন্ডের জন্য কি আমরা চাতাল বন্ধ করছি, মিল বন্ধ করছি? আমরা চালাই যাচ্ছি। এবং বড় বড় মিল যেগুলো এখন যারা রাউন্ড দি ক্লক চালায়, এই মিলগুলো কোনোদিন হিসাব করার সুযোগ পায় না। এরা বাজারে ধান কিনে, একদিকে প্রোডাকশন দেয়, অন্যদিকে চাল বের করে দেয়। এই কি দামে কিনলো আর কি দামে বিক্রি করলো, এইটুকু হিসাব একমাত্র শেষে যখন ক্লোজ হবে, এছাড়া এগুলি করার কোনো রাস্তা নেই। আর ওই মিলগুলো রাউন্ড দি ক্লক যদি নাও চলে, তাহলে দেখবেন যে লাভ তো দূরে থাকলেও লোকসান হবে, বন্ধ রাখলে আরো বেশি লোকসান হয়। বাধ্য হয়ে মিলারদেরকে কিন্তু চালু রাখতে হচ্ছে সরবরাহের কারণে এবং তার নিজের অস্তিত্বের কারণে। আর সব কথার শেষ কথা, সাপ্লাই না বাড়াইতে পারলে আপনি ধরে নিতে পারেন যে বাজার কখনো কন্ট্রোল হবে না। এখন মিলারের কাছ থেকে সাপ্লাই 3 রকমের যাচ্ছে। দেখেন, সরকারকে চাল দিচ্ছি, এরপরে মুড়ির চাল দিচ্ছি, এরপরে আপনার বাজারে যে ভাতের চাল দিচ্ছি। তাহলে 3টি কাজ একসঙ্গে আমাদেরকে করতে হচ্ছে। তাহলে এখানে হয় সরকারকে বন্ধ করে দিতে হবে ওই সাপ্লাই, তাহলে দিকে সাপ্লাই বাড়াতে পারবো আমরা। আমার তো ক্যাপাসিটি সীমিত রে ভাই। আমি তো পার আওয়ার যদি 24 টন বা কি বলে 10 টন বা 12 টন প্রোডাকশন দেই, এটা কোনোভাবে 14 বা 15 করা কিংবা 30, 32 থেকে 40 টন করা কি সম্ভব? তাহলে আমরা আমাদের কাজটা কিন্তু করে যাচ্ছি। এই ক্ষেত্রে উত্থান পতন যেটা, এই উত্থান পতনে আসবে রে ভাই, সারা বিশ্বে এরকম আছে। এটাকে কন্ট্রোল করতে হবে সরকারকে। যেমন প্রচুর মজুদ আছে, এখন ট্রাক লাগাই দেন আপনারা, প্রত্যেকটা ঢাকার অলিতে গলিতে চালের ট্রাক লাগাই দেন না কেন? যেহেতু প্রচুর মজুদ আছে, এবং আমরা আমাদের ইজ্জত বাঁচাইতে, আমাদের সম্মান বাঁচাইতে, আমাদের মিলে লাইসেন্স বাঁচাইতে আমরা কিন্তু লোকসান দিয়েও চাল দিয়েই যাচ্ছি। শুধু সরকারের জন্য নয়,
এখানে সাধারণ মানুষ ইনভলভ। এই এমন একটা জিনিস আমরা নিয়ে ডিল করি, এটা সবার উদরপূর্তির একটা বিশাল জিনিস। এই দিক চিন্তা ভাবনা করে কোনোদিন আমরা হরতাল করিনি, কোনোদিন সরকারের কাছে আলটিমেটাম দেই নাই, কোনোদিনই কোনোভাবেই। হ্যাঁ, আমাদের সবাই একদম 100% সৎ আমি কখনো বলবো না। আমাদের মধ্যে দুই একজন যদি মুনাফাখোর বা মজুদদার থাকবে না বা নাই, এটি হতে পারে না। এটা এত হাজার 17,000 থেকে এখন অবশ্য 14,000 আসছে, জি বেশ কিছু মিল আমাদের বন্ধ হয়ে গেছে। এতগুলো লোক, এদের পরিবার, এদের সঙ্গে যে লেবার, তারপরে আরবদার, অমুক কত লোক ইনভলভ। তাহলে আমরা যদি কোনোভাবে বেকায়দা বলবো না, যদি আমরা আমাদের কিছুই হচ্ছে না অতএব আমরা 7 দিন বা 15 দিন বন্ধ রাখবো, কিন্তু আমরা কি কখনো রাখছি বলেন? ওই কোভিড এর সময় যখন মানুষ ভয়ে ঘর থেকে বেরোতে পারে না, ডাক্তার নার্সরা যখন রুগীর কাছে যায় না, তখন আমরা রিস্ক নিয়ে কিন্তু চাল তৈরি করে সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে কিন্তু আমরা চাল সরবরাহ করেছি। আর আজকে আর আমাদের একটা গা সহ হয়েছে ভাই, টক শো হোক আর মিডিয়ায় হোক আর যেই জিজ্ঞেস করুক আর যত আমাদের রথি মহারথীরা কথা বলুক, খুব সুবিধা হয় ওই মিলারদের দোষ দেওয়া। ওই আড়তদাররা দেয়, রিটেলাররা দেয়, ধান কেনার কৃষকরা যারা বিক্রি করে তারা দেখেন, আজকে দেখেন কৃষক ধানের দাম কত পাচ্ছে। আজকে স্বর্ণা পাস আমাদের এই এলাকায় নর্থ বেঙ্গলে বিভিন্ন জায়গায় আপনার 1100 টাকা মন, 1110-15 পর্যন্ত কোন কোন জায়গায় আছে। তাহলে চিন্তা করেন কৃষক। আর ওই আমার ওই ভাইয়ের কথা বললেন যে প্রান্তিক কৃষক দাম পায় নাই, তখন কম ছিল। এবারে কিন্তু দেখেন শুরু থেকে আপনার 800 আসেই নাই, 900 থেকে উপরের দিকে। আর আমনের দাম সাধারণত ময়েস্টার থাকে না, সে কারণে এই ধানটা শুরু থেকেই ভালো বাজার কৃষক পেয়ে থাকে। না, কৃষককে তো দাম পেতে হবে, তা না হলে তারা উৎপাদন করবে কেন? না অবশ্যই ওদেরকে তো ইনসেন্টিভ যদি না দেন, ওরা যদি কিছুটা হলো লাভবান না করলে বছর পর বাঁচবে কেমনে? ওই শীতের কাপড় কিনবে কেমনে? ওকে তো প্রফিট দিতেই হবে। হ্যাঁ, মানে সমাধানটা আসলে আমরা যদি সবাই, সমাধানটা আমি বুঝলাম আপনার কথা, আমরা যদি সবাই সবার কষ্টটা বুঝি সেখানেই সমাধানটা নিহিত। সময় পেলে আপনার কাছে আসবো। আমরা যতটুকু বুঝি ভাই প্লিজ, জি আমরা যতটুকু বুঝি বা আমাদের কর্নার থেকে যতটুকু বোঝার দরকার, তার একটি মাত্র উদাহরণ দিতে চাই যে একটা সেকেন্ডের জন্য কিন্তু আমরা প্রোডাকশন বন্ধ রাখি নাই। আর আপনি জানেন ইদানিং খাওয়াতারা যারা কিনে খায় ওই রাখি চাল কখনো খায় না। আপনার টাটকা 2 দিন 4 দিন 5 দিন 7 দিনের মধ্যে এই চালটা বাজারজাত করতে না পারলে, যে কারণে মিলারের কাছে ধানের স্টক থাকে, চালের স্টক তেমন কখনো থাকে না। ওই যে 2-1টা লট ছাড়া রাখলেই কিন্তু পরে বিক্রি করা যায় না। সেই কারণে আমরা কিন্তু যেভাবে প্রোডাকশন দেই অমনি করেই যে বাজার পাওয়া যায়, যে অবস্থায় পাওয়া যায়, এতে যদি কখনো ভালো পাওয়া যায় ওয়েল এন্ড গুড, যখন খারাপ হয় তাও বিক্রি করতে হয়, কারণ আবার তো ধান কিনতে হবে। এটা তো কন্টিনিউয়াস প্রসেস। আপনি এদিকে চাল বিক্রি করবো, ওইদিকে ধান কিনে আবার ঢুকাবো, এইটা তো আমাদের প্রসেস। ধন্যবাদ আপনি। জি জি, আপনার কাছে আসবো হয়তো সময় পেলে। যেতে চাই কাউসার আলম খান বাবলুর কাছে। আপনি আলোচনা শুনলেন সবারই। আসলে আমরা একটা মানে এই যে দাম একবার বেড়ে গেলে আবার কমতেও চায় না। মানে 300 টাকা বাড়লে হয়তো 100 টাকা কমলো, 200 টাকা তো বাড়তেই থাকলো। এটা কেন হয়? এটা হওয়ার কারণ আছে। মনিটরিংয়ের যে সবাই যে কথাটা বলছে, মনিটরিং কোথায় করবেন? আমাদের এখন অবস্থাটা এমন জায়গায় গেছে, মনিটরিংয়ের জায়গা নেই। আপনি মনিটরিং করতে হোলসেল মার্কেট, না হলে একটা বাজার, যেসব বাজারে ধরেন কাওড়ার বাজার, রায়ের বাজার, এই মহাকাশ, যেসব বাজার আগে ছিল, এখন তো বাজার নাই। এখন তো বাজার সব রাস্তাঘাটে বাজার হয়ে গেছে। আপনি মনিটরিং করবেন কোথায়? আমি যেহেতু আমরা হোলসেল করে আমরা আড়তদার, আমি মিলে মালিক থেকে চালটা আনলাম, আমি হয়তো আমার কমিশনটা 4 আনা নিয়ে আমি বিক্রি করলাম। এই চালটা সে নিয়ে কতটা আমি বিক্রি করলো, কোথায় বিক্রি করলো, কেউ দেখছে? আমার এখন একটা রিটেলার এইসব যারা হোলসেল খুচরা বিক্রি করে 4 টাকা 5 টাকার নিচে কোনো কেজিতে লাভই করে না। অথচ আগে এই 8 আনার উপরে কেউ লাভ করতো না। এটার কারণ হলো আপনার বাজার আগে আমি যখন একটা বাজারে ঢুকতাম দেখতাম চালের সব চালের আমরা যখন আসলে এই আলোচনাটা করছি, আমরা
এর আগেও এই ধরনের আলোচনা করি, তখনও দেখেছি যে আসলে একজন আরেকজনের উপর দোষটা দেয়। এই যে সিন্ডিকেটের কথা তো আছে, যে আমি ধরলাম যে সিন্ডিকেট নেই, ধরলাম না এই সিন্ডিকেট, কিন্তু আমদানিকারক দোষটা চাপাচ্ছে আড়তদারের উপরে, আড়তদার খুচরা বিক্রেতার উপরে, আবার কেউ মিলারদের উপরে। এই যে একজনের ঘাড়ের উপর দোষটা দিয়ে আসলে বের হওয়া যায় না, কি? বের হয়ে যায় না। আমি বলি, আমি প্র্যাকটিক্যাল কথা বলি, আমি কিন্তু কেউর উপরে দোষ দেবো এটা কিন্তু আমার নিজের যে এটা অভিজ্ঞতাটা। আমরা তখন দেখতাম একটা বাজারে, রায়ের বাজারে গেছি, এখানে সব চালের দোকান কিন্তু ছড়ানো না, একই জায়গায় একটা লাইনে 10টা 20টা দোকান আছে, চালের দোকান একটা লাইনে আছে, সবজির জন্য। এখন ওই চালটা কিন্তু আমার থেকে নিছে, আর একটা চাল কিন্তু আপনার থেকে নিছে। আমি ইচ্ছে করলে আমি হোলসেল মার্কেটে আমি চাইলে না বেশি রাখতে পারতেছি না, যেহেতু আমি একা না, আরও 100 জন আছে, আমার থেকে আপনি নেবেন না। তখন ও তো আমার থেকে কী রেট এনেছে আপনি জানেন, আপনিও তো ওই বাজার থেকেই আনছেন, এই দামেই আনছেন। তো আমরা যখন পাশাপাশি থাকি তাহলে কী হবে, আপনার ধরেন আমি ওই কাস্টমার থেকে বেশি রাখছি, আমি কিন্তু ওর থেকে আপনার থেকে একটু কমাই না হলে ও কাস্টমার আমার থেকে হাত ছাড়া হয়ে যাবে, আপনার থেকে বেশি টাকার সাহস পাবে না। এখন হয় কি, এখন আপনার ফ্ল্যাটের নিচে দেখবেন একটা দেয়, আমার বাসায় 2টা ব্যাগ পাঠাইতে হতো, 10 কেজি পাঠাইতে, কী দামে রাখলো না রাখলো ওর কিন্তু হিসাব নাই। ও যে আমি হোলসেলে আজকে আমি কত টাকায় মিনিকেট বিক্রি করতেছি ও কিন্তু জানেও না। ও যাই দেখেন, এখন আপনি আমার মনে হয় না 65 টাকার নিচে কোনো মিনিকেট আছে, হরেজ বাড়লো কিন্তু 2-3 দিন হয়, বাড়লো কিন্তু বেশি দিন হয় নাই। আজকে 59 টাকা যদি আমি বিক্রি করি, তাহলে আপনার 1 টাকা 2 টাকায় খরচ, 61 টাকা, আপনি 62-63 টাকা বিক্রি করেন। এই চাল তো আমরা 55 টাকা যখন 55-এ বিক্রি করছি, তখনও তো উনি 60 টাকার নিচে বিক্রি করেন। এখন মনিটরিং, আপনি যে সরকারের দোষ দেবো, সরকার মনিটরিংটা কোথায় করবে? আমাকে মনিটরিং করতে পারে, যেহেতু আমি হোলসেল করি, আমার এখানে 500 দোকান আছে, সবার মনিটরিং, তুমি কী দামে কিনছো দেখলে আপনার কী করতে। কিন্তু এখন তো ওই রাস্তা তো গভর্নমেন্ট বন্ধ করছে। আপনি কেন সারা ঢাকা শহরে কেন আপনার ট্রেড লাইসেন্সগুলো দেন? খুচরা বাজার কেন সারা ঢাকা শহরে বসালেন? আপনার বাজার তো বাজারের মতো থাকবে, তাইলে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন কি নিয়ন্ত্রণ সম্ভব? ওরা সরাসরি মিল মালিক থেকে চাল আনে, একটা মিল মালিক ওখান থেকে এখানে আইসা কার কত, তোমার কত লাগবে, 20 ভাগ 30 ভাগ 40 ভাগ দিয়ে একটা গাড়ি পাঠাই দিল, আর ভাগ করে দিল, সকালবেলা টাকা নিয়ে গেল। তো আপনি নিয়ন্ত্রণ করবেন কোথায়? করবেন? এটা তো আমার দোষ দিলে তো লাভ নাই, অরিজিনাল দোষ তো সরকারকে দিতে হবে। ওনারা এইভাবে পলিসিগুলো করছে কেন, প্ল্যানগুলো করেন সারা দেশে কেন, ঢাকা শহরে সারা দেশে খোলা বাজারও তো কোথাও বাজার নেই। আপনার কাউরান বাজার দেখেন আছে নাকি ওইরকম সিস্টেম আছে আগের মতো? রায়ের বাজার যান, দেখেন বাজার নেই, কোনো বাজারই বাজার নেই। মহাখালী যান, বাজার নেই। সেটা তো আপনি নিয়ন্ত্রণ করবেন কেমনে? আপনি যদি পাশাপাশি থাকতেন, এটা তো যুক্তি হলো না, এইটাই তো নিয়ন্ত্রণ যুক্তি। করা যাবে না, বাজার বেড়েছে বলে নিয়ন্ত্রণ করা আপনি যাবে না, কোথায় করবেন? সব জায়গায় বাজার আছে বলে আমাকে করতে পারবেন। মনিটরিং করা যাবে না, এটা ঠিক আছে, মনিটরিং যে হয়তো দেখা সম্ভব না, আপনি আমাকেও কিন্তু করতে চালের পারবেন। দাম তো বেঁধে দেওয়া যায়। আপনি আমাকেও করতে পারেন। আপনার কারণ বাজারে যারা আছে ওদের বেঁধে দেবেন, আমাকে আপনার গলির ভিতরে যে দোকান আছে তাকে দেখবে কে? ওখানে আপনার রেটটা দেবেন কীভাবে? ও কি আপনার কথা শুনবে? আপনার ফ্ল্যাটের নিচে যে ইটা আছে, হাই রাইজ বিল্ডিংয়ের নিচে যে দোকানটা আছে, ওরা কে দেখবে? ও তো অনেক বেশি দামে বিক্রি করে। তাহলে বুঝলাম যে আপনার কম্পিটিশন যেখানে আছে, আপনার কোনো কম্পিটিশন থাকলে আপনার নিয়ন্ত্রণ সম্ভব। আমার নিয়ন্ত্রণ তো আপনার করবেন না, আমার নিয়ন্ত্রণ করবে আমার পাশে যে দোকানদার আছে, ওই আমার নিয়ন্ত্রণ করবে কম্পিটিশনে। এখন তো কম্পিটিশন নাই আমার ভিতরে, আপনার ভিতরে কম্পিটিশন নেই। আমি এক জায়গায় নিজের ইচ্ছে মতো ব্যবসা করতেছি, ইচ্ছে মতো দাম বাড়ে। 5 টাকা কি এখন 5 টাকা? আমরা যখন দেখতাম তখন 58-এর উপরে কেউ ব্যবসা করার সাহসই পাইতো না। কীভাবে করবে? কম্পিটিশন। আপনাকে তো 1 টাকা। তাহলে কম্পিটিশন নেই, কিন্তু ওই যে খুচরা দোকানদার তাদের মধ্যে একটা সিন্ডিকেট আছে। ওই সিন্ডিকেট ওদের মধ্যে ডক্টর জাহাঙ্গীর আলম খানের কাছে যেতে চাই। ডক্টর জাহাঙ্গীর আলম খান, মানে আমরা দুইজনের আলোচনায় শুনলাম, আমরা আসলে কৃষক ভালো দাম পাক এটাও আমরা যেমন চাই, তেমনি ভোক্তাও কম দামে সহনীয় মূল্যে চাল পাক সেটাও আমরা চাই। হ্যাঁ, এই সমন্বয়টা আসলে আমি এর সঙ্গে যোগ করতে চাই যে আমাদের ব্যবসায়ীরা যারা আছেন
তারাও লাভ করুক এবং ব্যবসায় টিকে থাকুক, সেটাও আমাদের অবশ্যই, দায়িত্ব। তা না হলে তারা সেটাও আমাদের সেই চাল উৎপাদন কিভাবে কাজে করবে? কাজে মার্কেটে যে যখন কৃষক কি দামে বিক্রি করছে এবং এরপরে এই খুচরা বাজার পর্যন্ত যেতে যে স্প্রেড, এটা কোথায় কি হবে এটা নির্ধারণ করা দরকার এবং এটা সরকার নির্ধারণ করতে যে কৃষক করতে থেকে পারে। ধান আসবে মিলে মিল থেকে, এবং হ্যাঁ, মানে এইটা- প্রতিটা এইটা- পথ এবং ভোক্তা পর্যন্ত যেতে প্রতিটা পদে যে কত হওয়া উচিত, দামটা কত হওয়া উচিত, কতটুকু খরচ, কতটুকু প্রফিট এবং দামটা কত হওয়া উচিত, এইটা নির্ধারণ করে দেওয়া উচিত সরকারের। যখন দাম বেশি বাড়তে থাকে তখন সরকার প্রাইস ফিক্স করে দিতে পারে, আর যখন দাম কমে তখন সরকার তো প্রকিউর করে, এবং প্রকিউরমেন্ট প্রাইসটা যখন বেশি হয় তখন দামটা পড়ে যেতে পারে না, খুব বেশি পড়ে না। সরকার যদি 10% অফ দি টোটাল প্রোডাক্ট যদি প্রকিউর করে, তাহলে যে মাঝে মাঝে যে ধানের দাম একদম সাংঘাতিকভাবে পড়ে যায় সেটাও পড়তে পারে না। ইনফ্যাক্ট আমি ওই যে ম্যানেজমেন্ট প্রবলেম যেটা আমি প্রথম আপনাকে বললাম, মানে মেকানিজমটা হ্যাঁ, এইখানে সমস্যা, এবং এই সমস্যাটা সরকার কাটিয়ে উঠতে পারছে না বলেই সবসময় আমাদের যে এই এই বাজারে মূল্য উঠানামা এটা সবসময় আছে। আর এখন যেই প্রাইস, চালের যে দাম, সারাটা গত 6 মাস 9 মাস ধরে চালের দাম বাড়তি, এবং এটা অস্বাভাবিক, এটা স্বাভাবিক মূল্য বৃদ্ধি না, এটা অস্বাভাবিক। এবং বিশেষ করে মানুষের কষ্টের মধ্যে আছে, আয় কম, এটা মানুষের মনে লাগছে। এবং আপনারা সাংবাদিকরা আছেন এবং অন্যান্য যারা আছে তারা এটা চোখে দেখছে, এই কষ্টটা দেখছে, যে কারণে এটা মিডিয়াতে খুব বেশি বড় করে আসছে। আমাদের একজন ব্যবসায়ী বললেন যে আমরা লস দিয়ে সরকারকে দিচ্ছি। দেখুন, সরকার যখন চালের দামটা নির্ধারণ করে 40 টাকা, তখন কিন্তু চালের দামটা কোথায় কত টাকা খরচ হবে এবং কতটুকু মুনাফা, তারা এটা দিয়েই কিন্তু 40 টাকা নির্ধারণ করেছে। কাজে এখানে লস বা লোকসান, ব্যবসায়ীরা সবসময় বলে যে লোকসান দিচ্ছি। আমরা গত বছর এটা এক্সামিন করেছি, এটা আমরা গত বছর ইন্টার ইনস্টিটিউশনাল এগ্রিকালচার ইন্টার ইনস্টিটিউশনাল স্টাডি গবেষণায় আমি ওইটা টিম লিডার ছিলাম, সমন্বয় করেছি, আমি নিজে ফিল্ডে গেছি, খরচ টরচ আমরা হিসেব করে দেখেছি, আসলে তাদের কোনো লোকসান নাই। এখন তারা যেটা বলছেন যে আমরা লোকসান, হয়তো অনেক আনসিন আছে, ওনাদের অনেক ইমাজিনারি অনেক খরচ আছে যেটা আমরা আসলে দেখি নাই, তারা এইগুলো বলছে। তো এটা আমি এই কথা বলি না যে তারা সত্য কথা বলছে না, হয়তো তারাও সত্য কথা বলছে, কিন্তু আমরা যা দেখছি তাতে করে আসলেই তারা কোনো প্রকৃত মূল্য যেটা এটা তাদের প্রফিট, তারা লাভ করছে, মুনাফা করছে। এখন কোনো সময় তারা অনেক বেশি মুনাফা করে, এটা সত্য কথা। এবং উনি বলছেন যে কতগুলো বড় ব্যবসায়ী যারা আছে মার্কেটটাকে তারা নিয়ন্ত্রণ করছে, 50টা কিংবা এরকম খুব বড় বড় ব্যবসায়ী যারা আছে চালের বাজারটাকে, অটো, রাইস মিলস, তারাই নিয়ন্ত্রণ করছে। তো কাজে এখানে সিন্ডিকেটের অস্তিত্ব আমরা খুঁজে পাই না। অনেকে বলে যে আমরা সিন্ডিকেটের অস্তিত্ব খুঁজে পাই না, এখানেই সিন্ডিকেট, এটাকে আমরা বলি, যেটার কোনো অস্তিত্ব দেখা যায় না কিন্তু এটা ওয়ার্ক করে যাচ্ছে। কাজে এই যে একটা অসহায় অবস্থার মধ্যে আমাদের ভোক্তাদেরকে ফেলে দেয়, এইটা তারা তাদের কারসাজি একেবারে নিঃসন্দেহে, এবং এটা করছে। এবং এখানে এখন প্রশ্ন হচ্ছে যে ব্যবসা ওনারা করছে, ওনারা তো প্রফিটের জন্যই করবেন, ওনারা তো কারসাজি করবেনই, কিন্তু সরকারের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব তারা যাতে কারসাজি না করতে পারে সেইটার ব্যবস্থা করা, এবং খুব বেশি মুনাফা যাতে না নেয়, যেটা অন্যায্য মুনাফা যাতে না নেয়, সেটা সরকারের দেখার কথা। এবং তার জন্যে আমরা সবসময় বলি মনিটরিংটা করতে হবে। এবং এখানেই প্রশ্ন জাগে যে আপনি মূল্য বেঁধে দেন, এবং মূল্যটা যাতে বেঁধে দেওয়া মূল্যটা যাতে কার্যকর হয় সেই ব্যবস্থা করেন। এখন আপনি সর্বোচ্চ মূল্য বেঁধে দিলেন, কিন্তু এটা যদি সাপ্লাই না থাকে তাহলে তো এটা কার্যকর হবে না, দাম আরও বেড়ে যাবে। তা আপনি 14 লাখ টন এই সময়ে, সামনে মৌসুম, ভরা মৌসুম, এই সময় 14 লাখ টন চাল ঘরের মধ্যে বসে রেখে লাভটা কি?
আপনি যেখানে 2 ট্রাক করছেন এখানে 4 ট্রাক ছেড়ে দেন চাল। এখন এই সময়ে মানুষ কষ্ট পাচ্ছে, তো বেশি করে চাল বাজারের মধ্যে ছেড়ে দেন। তো এইটা সরকারকে ভাবতে হবে, সরকারকে চিন্তা করতে হবে যে এই যে ব্যবসায়ীরা এখন এই সুযোগটা নিচ্ছে, আমি কি করে তাদের এই সুযোগটাকে অকার্যকর করতে পারি, এটা ব্যবসায়ীরা করবে। ব্যবসায়ীরা মুনাফা করতে চাইবে, কিন্তু সরকারের উচিত হবে যে অন্যায্য প্রফিট যাতে তারা নিতে না পারে তার ব্যবস্থা করা, মনিটরিং করতে পারে। তাছাড়া সাপ্লাই বাড়াইয়ে দেওয়া, আপনার কাছে স্টক আছে বাজারে ছেড়ে দেন, তাইলে এটা রাখাই হয় এর জন্য, যখন দামটা বেড়ে যাবে তখন বাজারে ছেড়ে দিতে। তাহলে ওইটারও সমাধান হয়ে যায় যে এই যে এখন 300 টাকা বাড়লো, দেখা গেল যে এই ব্যবসায়ীরাই 100 টাকা কমালো, তাহলে তো 200 টাকা বাড়তেই থাকলো। হ্যাঁ, না সেটাই। এখন এটা শুধু সরকার এককভাবে করবে সেটা না, আমাদের ব্যবসায়ীরা, এখানে ব্যবসায়ীদেরও দায়িত্ব আছে। ব্যবসায়ীরা শুধু ভাববে যে আমি শুধু মুনাফা করে যাব, তাহলে তাদের সিভিক রেসপন্সিবিলিটি আছে, নৈতিক জায়গাটা কোথায়? কাজে তাদেরকে ওইটাও চিন্তা করতে হবে। চিন্তা করে এই যে একটা দুঃসময়, এখন সময়টা ভালো না, এখন সাপ্লাইটা প্রচুর পরিমাণে নেই, এবং সাপ্লাই যখন না থাকে তখন স্বাভাবিকভাবে বেড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে মিল মালিক যারা আছেন তাদের কাছে প্রচুর সাপ্লাই আছে কিনা, সরবরাহ আছে কিনা। তারা তো ধান কিনছে, ধান কিনা যদি সব যদি বাজারে ছেড়ে দেন, ওনারা যদি বাজারে ছেড়ে দেন, তাহলে বাজারে ওনারা তো ধরে 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 বাজারটাকে বাড়াচ্ছে। মানে চাল কিনছেন, চাল তাদের কাছে, ধান আছে, ধান আছে, চালটা করেই বাজারে ছেড়ে দিলেই তো। এখন ব্যবসা এখন রোদ নাই, তারপরে শুকাতে পারে না, আমাদের এই সুযোগ নেই, এখন শুকানো এইসব প্রশ্ন নাই, অটো এগুলো আসলে অজুহাত। তো কাজেই আমার মনে হয় যে এটা সরকারকেও এটা চিন্তা করতে হবে, এবং ব্যবসায়ীদেরকেও চিন্তা করতে হবে, মানুষ যাতে কষ্ট না পায়। জি, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ দিকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর জাহাঙ্গীর আলম খান, আপনি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা শেষ করব আজকের 21 রাত। আমি ধন্যবাদ জানাই কাউসার আলম খান বাবলু, আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন KM লায়েক আলী, তিনি বিদায় নিয়েছেন। দর্শক, আমরা আলোচনা করলাম অস্থির চালের বাজার নিয়ে। নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার মধ্যে রয়েছে যে আসলে আমাদের যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের যে নৈতিক জায়গা, সেই জায়গাটিতে তারা একটু পরিষ্কার থাকবেন, এবং সরকারের উপরও একটা দায় বর্তায়। সরকার, কৃষক যেমন দাম পাবে এটাও সত্যি, তেমনি ব্যবসায়ীরাও ব্যবসা করবে, এবং সেই ক্ষেত্রে সরকারের মনিটরিং ব্যবস্থাটা বা প্রতিটা পথ, দামের প্রতিটা পথে একটা নজরদারি দরকার। নিশ্চয়ই আমরা আশা করব আমাদের এই আলোচনা থেকে যে বিষয়গুলো আসলো সেই বিষয়গুলো সরকারও বিবেচনা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।